আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা নতুন ঘটনায় যাচ্ছি। আর ঘটনায় যাবার আগে বিশেষভাবে অনুরোধ করছি, অনুগ্রহ করে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন, যাতে আপনারা সব নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে ভূত.কমের একজন মডারেটর হিসেবে নিযুক্ত আছি। খুব অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়ে ঘটনা পাঠানোর ইচ্ছা যেন আরও বেড়ে গেছে ইদানিং। তাই আজ আমি আপনাদের সাথে গ্রামের ক্লিনিকে সদ্য জয়েনকৃত একজন ডাক্তারের কাছ থেকে শোনা ঘটনা শেয়ার করব। আমি কোনো কথা না বাড়িয়ে ঘটনাটির প্রেক্ষাপট ও ঘটনায় চলে যাচ্ছি। 2019 সাল। বাসা থেকে বেশি দূর না হবার কারণে বাসায় কিছু না জানিয়ে সেদিন হাওয়া বদলের জন্য আমার এক বন্ধু জনিকে সাথে নিয়ে আমরা রওনা হই জামালপুরের কোনো একটি গ্রামের উদ্দেশ্যে। আমার আর জনির নানু ও দাদু বাড়ি জামালপুর হওয়ায় আমরা সেখানে বছরে 1-2 বার ঘুরতে বা কোনো কারণ ছাড়াই চলে যেতাম। সেদিন আমি আর জনি গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। মেইন রোড আর প্রায় দুপুর হয়ে যাচ্ছে এমন সময় এক যুবক বয়সী লোক এসে সেই চায়ের স্টলে উপস্থিত হলেন। জনি তাকে দেখে কিছুটা পরিচিত বলে মনে করে, কিন্তু মনের ভুল ভেবে সে আমার সাথে কথা বলতে বলতে 2টা চায়ের অর্ডার করল। চা খেতে খেতে জনি বারবার লোকটার দিকে তাকাচ্ছিল, আর এবার সে নিজেকে আর ধরে রাখতে না পেরে সেই লোকটিকে তার নাম জিজ্ঞাসা করে। লোকটি তার নাম বলে জনিকে চিনতে পারলেন, আর আমাদের কাছে এসে বসে উনিও একটি চায়ের অর্ডার করলেন। জনিদের সাথে পারিবারিকভাবেই নাকি উনি পরিচিত ছিলেন। কিছুক্ষণ কথা বলার পর আমরা জানতে পারলাম উনি এই গ্রামের একটি ক্লিনিকে কর্মরত একজন চিকিৎসক। ওনার নাম আবরার। চা চলে এলে বেশি একটা কথা না বলে আবরার সাহেব একেবারে চুপচাপ বসেই চা খাচ্ছিলেন আর হঠাৎ এদিক ওদিক তাকাচ্ছিলেন। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি মনে হয় খুব অস্থির আর অস্বস্তি বোধ করছিলেন। কিছুক্ষণ চা খাওয়ার পরে উনি আমার বন্ধুকে জিজ্ঞেস করলেন আমরা আজই শহরে ফিরে যাব কিনা। ওনার প্রশ্নে কেমন যেন ভয়ের একটা ছাপ জড়িত ছিল, যা আমরা দুজনেই বুঝতে পারছিলাম। হঠাৎ চায়ের দোকানের চা বিক্রেতা আবরার সাহেবকে বলে বসলেন, ডাক্তার সাহেব, আজকেই চইলা যান, আর থাইকেন না এখানে, জান বাসানি ফরজ। চা বিক্রেতার এমন কথা শুনে আমি আর আমার বন্ধু জনি কিছুটা অবাক হয়ে আবরার সাহেব আর চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে আর কেনই বা দোকানদার ওনাকে এই কথা বললেন। কিন্তু উনি কিছুতেই কিছু বলতে রাজি হচ্ছিলেন না। শেষমেশ আমাদের অনেক জোরাজুরিতে চা বিক্রেতা আবরার সাহেবকে ঘটনাটি আমাদের কাছে বলতে বললে আবরার সাহেব রাজি হয়ে যান, আর উনি যেভাবে ঘটনাটি বলেছিলেন আমি ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটির অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার নাম আবরার। আমি পেশায় একজন চিকিৎসক। সদ্য প্রথম ধাপে ডাক্তারি পড়া শেষ করে বাকি 5 জন চিকিৎসকের মতো বড় ডিগ্রি অর্জনের আকাঙ্ক্ষা আমারও ছিল, কিন্তু পারিবারিক সমস্যা ও আর্থিক অনটনের জন্য আমাকে নিজের খরচ চালাতে চাকরির পথ বেছে নিতে হয়। অবশেষে আমি এই গ্রামের ক্লিনিকে একটি মোটামুটি ভালো চাকরিও পেয়ে যাই আল্লাহর রহমতে। ভেবেছিলাম ভালোই হয়েছে, এদিকে গ্রামে খুব বেশি পেশেন্ট আসে না, তাই আরামে চাকরি করে হায়ার স্টাডিজের কথাও ভাবা যাবে আর পরিবারকেও হেল্প করা হবে ভেবে আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা নিয়ে নিই। জয়নিংয়ের আগের মাসে আমি আমার 27তম জন্মদিন পালন করে চাকরির জন্য গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। জয়েন করার 6-7 মাস সবকিছু আমার আশানুরূপ ছিল, কিন্তু আমার অতীতে থাকা একটি কালো ছায়া কিভাবে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে তোমরা জানতে চাও? না থাক, আমি আর তোমাদের কিছু বলবো না। এতটুকু বলে আবরার সাহেব কি যেন ভেবে আমাদের আর কিছু বলতে চাইলেন না, কিন্তু আমরা ঘটনাটি না শুনে যেন শান্তি পাচ্ছিলাম না একেবারেই। তাই ওনাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য আমি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলি ওনাকে বললাম। উনি কিছুটা অস্বস্তি নিয়ে
এই ঘটনাটি সম্পূর্ণ বলতে রাজি হয়ে আরও 1 কাপ চা নিয়ে কথা বলা শুরু করলেন। জয়েনিংয়ের 6-7 মাসের মাঝে আমি জ্বর, মাথা ব্যথা, হাত ভাঙা এবং আরও কিছু সমস্যার চিকিৎসা করেছি। কিন্তু হঠাৎ এমন এক সময় এলো যে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে গ্রাস করে নিল। আমি একদিন প্রায় সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের আজানের কিছুটা আগে ক্লিনিকে অলস সময়ে বসেছিলাম, আর তখনই এক বৃদ্ধা মহিলা আমার কাছে এসে আমাকে তার সাথে যেতে বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। কি সমস্যা জিজ্ঞেস করতেই বৃদ্ধা সজোরে কেঁদে উঠলেন। মনে মনে ভাবলাম, কি মুশকিল, ওনাকে সামলাবো নাকি ওনার সমস্যা শুনবো। ভাবতে ভাবতে বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে টেবিলে রাখা পানি খাইয়ে আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে? বৃদ্ধা বললেন, ওনার নাতিটা নাকি খুব অসুস্থ, 4 দিন যাবৎ সে কিছু খাচ্ছে না, এমনকি পানি পর্যন্ত পান করেনি। ওনার কথা শুনে আমি বললাম, আমি সন্ধ্যায় গ্রামে ফিরে ওনার বাসায় যাব। উনি আমাকে ওনার বাসার ঠিকানা বলে চলে গেলেন। আমি তৎক্ষণাৎ যাইনি, কারণ তখন মহিলার সাথে গেলে আমাকে আবার অনেকটা পথ ক্লিনিকে ফেরার জন্য পাড়ি দিতে হতো। ভেবেছিলাম রাতের দিকে একেবারে বাসায় ফেরার পথে মহিলার বাসা হয়ে তারপর ফিরব। কিন্তু বৃদ্ধার অবস্থা দেখে খুব মায়া লাগার কারণে আমি আমার জিনিসপত্র নিয়ে ক্লিনিক থেকে বের হয়ে যাই। একটু হাঁটতেই দেখি সেই বৃদ্ধা হেঁটে যাচ্ছেন গ্রামের দিকে। আমি ওনাকে ডাক দিলাম, চাচি, ও চাচি, দাঁড়ান, আমি যাব আপনার সাথে। উনি খুশি হয়ে আমার সাথে হাঁটতে লাগলেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমি ওনাকে ওনার নাতির কথা জিজ্ঞেস করলে উনি শুধু কেঁদেই যাচ্ছিলেন। বিধায় আমি মোটামুটি ভালোই বিরক্ত হয়ে ওনাকে আর কিচ্ছু জিজ্ঞেস করিনি। প্রায় 35 মিনিট হাঁটার পরে আমরা একটি বাসার সামনে এসে উপস্থিত হলাম। গ্রামাঞ্চল হলেও এখানে অনেক পাকা বাড়ি তৈরি হয়েছে। ওনাদের বাড়িটিও ছিল একতলা পাকা বাড়ি, কিন্তু টিন শেডের। উনি আমাকে ভেতরে নিয়ে একটি চেয়ারে বসালেন। আমি যে ঘরে বসলাম সেখানে ঘরের দরজার ঠিক বামে একটি বিছানা, আর ডান পাশে কিছু চাল রাখার ড্রাম আর একটি পুরাতন শোকেস ছিল। সেই শোকেসের সামনে চেয়ার দিয়ে উনি আমাকে বসিয়ে আমার জন্য ভেতর থেকে পায়েস নিয়ে এলেন আর খেতে দিলেন। আমি ওনাকে বললাম, চাচি, আগে আপনার নাতিকে দেখি, তারপর না হয় খাবো। উনি আমার দিকে কিছুটা রেগে গিয়ে তাকালেন এবং বললেন, তোমাকে খাইতে দিছি, আগে খেয়ে নাও। এই কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, দেখেন চাচি, আমার এত সময় নেই। আপনার নাতিকে দেখে আমার আবারও ক্লিনিকে ফেরা লাগবে, তাই আপনার নাতিকে দেখা যায় এখন। উনি আমাকে সামনে আগাতে ইশারা করে সামনের পর্দা দেয়া একটি ঘরে চলে গেলেন, আর ওনাকে অনুসরণ করে আমিও সেই ঘরে প্রবেশ করলাম। ঘরটি ছিল মোটামুটি অন্ধকার। গ্রামে তখন পল্লী বিদ্যুৎ পৌঁছালেও সন্ধ্যার পরে বিদ্যুৎ একেবারেই থাকতো না, তাই ঘরে ঘরে হ্যারিকেন, কুপিবাতি বা মোমবাতি ব্যবহার করা হতো। সেই ঘরের পর্দা সরিয়ে আমি দেখলাম ঘরের মাঝখানে একটা বড় বিছানা, যার উপর মশারি টানানো ছিল, আর একটু সামনে ডান দিকে টুলের উপর একটি কুপিবাতি চলছে। আর মশারিটার জন্য যেন রুমে আরো বেশি অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে। আমাকে মহিলা বিছানার পাশে দাঁড় করিয়ে রেখে মশারিটি তুলে একটু সাইডে সরিয়ে আমাকে বসতে বললেন। আমি ওনার নাতিকে দেখার জন্য তার হাতটা ধরার আগে আমার মোবাইলের টর্চ জ্বালানোর কথা ভাবলাম, কারণ রুমটা এত বেশি অন্ধকার লাগছিল যে রোগী দেখা সম্ভব ছিল না। ভাবনা অনুযায়ী টর্চ জ্বালিয়ে ওনার নাতির হাতের পালস চেক করার জন্য হাত ধরে ছেলেটার চেহারার দিকে তাকাই, আর দেখতে পাই যে ছেলেটি আমায় দেখে হাসছে। কিন্তু ছেলেটার চেহারা দেখে আমি 2 হাত দূরে ছিটকে পড়ে যাই। আপনারা হয়তো ভেবেছেন যে কোনো ভৌতিক চেহারা ছিল বিধায় ছেলেটাকে দেখে আমি ছিটকে পড়ে গিয়েছিলাম বা ভয় পেয়েছিলাম, কিন্তু আসলে তা নয়। আসলে তার চেহারাটা ছিল অবিকল, আমারই মতো। আমার মনে হচ্ছিল আমি যেন আমার দিকে তাকিয়ে হাসছি। এই দৃশ্য দেখে আমি মহিলার দিকে তাকিয়ে দেখলাম তার চেহারাটা কেমন যেন সাদাটে হয়ে গেছে, আর তার মুখ দিয়ে লালা ঝরছে। মহিলাটি তাকিয়ে এমন সময় বিছানায় থাকা ছেলেটি আমার বাম হাত চেপে ধরে আমাকে বলে, "শশ, কথা বলিস না, আয় আয়, ও তোকে ডাকছে। শশ, ও আসছে, ও আসছে, দেখতে পাচ্ছিস, ও আসছে।" আমি এই কথা শুনে সজোরে আমার হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিব, এমন সময় সেই বৃদ্ধা আমার সামনে আমার পথ আটকে দাঁড়ায় আর বলে, তোর দাদিকে দেখবি? চলে গেছে সে। কিরে, দেখবি? তোকে দেখতেই হবে, দেখ দেখ, আরে দেখ না ছেলে। এই বলে সে আমার হাত ছেড়ে 2 হাত উঁচু করে আমার সামনে দাঁড়িয়ে যায়, আর নিমিষে আমি দেখি আমার থেকে একটু দূরে সরে যাচ্ছে, আর তার চেহারা থেকে পোকা গড়িয়ে পড়ছিল, আর গলা
গলায় দড়ি পেঁচানো ছিল, জিভটা যেন বেরিয়ে আসছে, চোখ দুটো যেন কুঠুরি ফেটে বের হয়ে আসবে। এমন দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরলে দেখি আমি বাসায় আমার বিছানায় শুয়ে, আমার পাশে ক্লিনিকের একজন স্টাফ বসেছিল, আর আমার বিছানার পাশে গ্রামের কয়েকজন লোক দাঁড়িয়েছিল। ক্লিনিকের স্টাফের নাম ছিল আলমগীর। আমি জ্ঞান ফিরে রাতের ঘটনার কথা মনে পড়তে লাফিয়ে উঠলাম, আর আলমগীরকে সব ঘটনা বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমার মুখ দিয়ে কোনো আওয়াজ তখন বের হচ্ছিল না। এটা যে কতটা যন্ত্রণা সেটা যার হয় সে ছাড়া কেউ বুঝতে পারবে না। আলমগীর আমাকে সান্ত্বনা দিয়ে পানি খাইয়ে আমাকে কিছুটা স্বাভাবিক করে তোলে, আর আমি তখন কিছুটা কথা বলার মতো অবস্থায় চলে এলে সবাই আমাকে জিজ্ঞাসা করে আমি পূর্ব পাড়ার বাঁশ ঝাড়ের নিচে কেন পড়েছিলাম, আর সেখানে কেন আর কিভাবে আমি এলাম সেই রাতের বেলা। আমি মনে মনে ভাবলাম, কি আমি বাঁশঝাড়ের মাঝে পড়েছিলাম, কিন্তু আমি তো ওই মহিলার বাসায় ছিলাম। এসব ভাবতে ভাবতে ওনাদের ছুড়ে দেওয়া প্রশ্নে আমি অস্থির হয়ে পড়ি, আর আমি ওনাদের কাছ থেকে সেই পড়ন্ত সন্ধ্যায় আসা সেই বৃদ্ধা আর তার নাতনির কথা বলি। আমার কথা শুনে ওনারা আর চোখে আমার দিকে তাকালেন, আর ওনাদের মাঝে একজন বলে উঠলেন, কি কোন ডাক্তার সাহেব, ওইখানে তো বাঁশের জঙ্গল ছাড়া কিছু নাই, ওইখানে মানুষ যায় না তো, একটা মাটির ভিটা আছে, পরে সবাই গ্রাম সাইডে চইলা গেছে। এই কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম, আর মনে মনে ভাবতে লাগলাম যে কি হচ্ছে আমার সাথে। আজকে সন্ধ্যা থেকে বিজ্ঞানের ছাত্র আর মূলত ডাক্তার হবার ফলে আমি এসব বিষয়ে কোনোদিন বিলিভ করতাম না, কিন্তু সন্ধ্যায় তাহলে কি হলো আমার সাথে? আমি নিজেকে এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে লাগলাম নানানভাবে, কিন্তু একটা সমস্যা রয়েই যাচ্ছে, আমি কিভাবে বাঁশ ঝাড়ের ভেতরে গেলাম? আর যদি কিছু বা নাই দেখি তাহলে অজ্ঞান হলাম কেন? আমি একজন ডাক্তার, আমি যথেষ্ট স্বাস্থ্য সচেতন আর সুস্থ, আর আমার মানসিকভাবেও আমি অনেক শক্ত, কিন্তু এত কিছুর পরেও আমি নিজেকে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারিনি। সেদিন রাতের বেলা গ্রামের লোকেরা যাবার পর আমি আলমগীরকে রাতে আমার সাথে থাকতে বলি, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম। আমার কথায় আলমগীর রাজি হয়ে যায়। গ্রামের মানুষরা খুবই ভালো বিধায় ওনারা আমার আর আলমগীরের খাবারের ব্যবস্থা করে দেন সেদিন রাতে। রাতের বেলা খাবার শেষ করে আমি আর আলমগীর ঘুমানোর জন্য শুয়ে পড়লাম। প্রতিদিন বাড়ি ফেরার আগে কয়েল কিনে আনতাম যেন মশা কামড়াতে না পারে। সেদিন আর আনা হয়নি ভেবে আমি আমার সুটকেস থেকে মশারি বের করে চারপাশে দড়ি লাগিয়ে বিছানার উপর মশারি টানিয়ে দিলাম আর ঘুমাবো বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার প্রচন্ড শীত লাগতে শুরু করলো, আর আলমগীরকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ ডাকার পর আলমগীর উঠে আমার গায়ে হাত দিয়ে বলে, ইয়াল্লাহ স্যার, আপনার শরীর তো পুড়ে যাচ্ছে, আপনার ঘরে ওষুধ নাই? আমি আলমগীরকে বলি, পাশের ঘরের আলমারির ওপরে ওষুধের বাক্স রাখা আছে। ওষুধের বাক্স আনতে আলমগীর চলে গেলে আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। 1 মিনিটের ভেতর আলমগীর এসে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য পানির গ্লাস এনে আমার পাশে বিছানায় বসে মশারি একটু সাইডে সরিয়ে যেই আমাকে ওষুধ দিতে যাবে, আমি তৎক্ষণাৎ আমার জীবনের সব থেকে বড় একটি ধাক্কা খাই। আমি দেখলাম আমি নিজেই ওষুধ আর পানির গ্লাস হাতে নিয়ে বিছানার পাশে বসে আছি। এটা দেখে আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারি না, কারণ আমার তখন প্রচন্ড জ্বর, তাই শক্তি ছিল না। আমি জোরে চিৎকার দিতে চেষ্টা করেও পারিনি। কিন্তু হ্যারিকেনের আলোতে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে আমার মতো দেখতে সেই জিনিসটি আমার মুখের কাছে টিনের গ্লাসে করে আনা পানি আমার মুখের কাছে এনে আমার গাল হাত দিয়ে জোরে চাপ দিয়ে আমাকে সেই পানি খাওয়াবার চেষ্টা করছিল। আর কিছুটা পানি আমার মুখে সে দিয়েও দেয়। আমার দম আটকে যাচ্ছিল। গলায় পানি পড়ে যাওয়ার ফলে আমি দম নেবার জন্য কিছুটা পানি গিলে ফেলি আর বিছানা থেকে উঠে বসার চেষ্টা করি। আমার সে চেষ্টা ওই জিনিসটার কারণে বিফল হয়ে যায়, কারণ সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে আর গলা টিপে ধরে বলে, তোর বাবা এসবের মূলে, দেখবি তোর দাদি কিভাবে মরেছিল, ও আসছে, ও তোকে সব দেখাবে, সময় শেষ তোর, দিন গুনতে থাক, দাদির কাছে যাবি না? যাবি না তুই? বল, যাবি না? যাবি? আমি কিন্তু তোর মাথা নেব আগেই বলে রাখছি। এই বলে সে গলা ছেড়ে দেয়। এরপর আবার আমি অজ্ঞান হয়ে যাই। সকালবেলা আমার জ্ঞান ফিরলে আমি দেখলাম আমার পাশে সেই গ্রামের লোকজন আলমগীর দাঁড়িয়ে আছে, আর তাদের সাথে ছিল আমার কলিগ মুসা। আমি আলমগীরকে জিজ্ঞাসা করলাম রাতে সে ওষুধ আনতে গিয়ে কেন দেরি করছিল। আলমগীর আমাকে বলল, স্যার, আপনার কি হয়েছে?
আমি তো 1 মিনিটও সময় লাগাই নাই ওষুধ আনতে গিয়ে আপনার গোঙানির শব্দ শুনে আমি এসে দেখি আপনি নিজেই নিজের গলা টিপে ধরে রাখছেন, আর কি যেন বলছেন যে দাদির কাছে যাবেন, দাদির মতো মরবেন। পরে দেখি আপনার মাথার কাছে পানি পড়ছিল আর আপনার মুখ পুরো ভেজা ছিল। কি হয়েছে স্যার? আলমগীরের কথা শুনে আমি আলমগীরকে জোরে করে বলে উঠি, তুমিও শুনেছ আমার দাদির কথা? তুমিও? আমার কথা শুনে মুসা আমাকে শান্ত করে এবং বলে, স্ট্রেস আর জ্বরের জন্য আমার সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমার মনে প্রশ্ন থেকেই যায় যে আলমগীরও তো আমার দাদির কথা শুনলো, তাহলে আমি ভুল কিভাবে ভাবছি আর আমার দাদিরই বা কি ঘটনা? এরপর মুসা প্রাইমারি ভাবে আমাকে চেক করে এবং বলে আমি যথেষ্ট সুস্থ, রাতের জ্বরটাও তখন আর ছিল না, কিন্তু আমার গলায় আমারই আঙুলের ছাপ স্পষ্ট। মুসার কথা শুনে আমি আরো ঘাবড়ে যাই, কারণ আমি যদি সুস্থই হই তবে আমি কেন ভুলভাল দেখব? আর ডাক্তারি পড়ার সময় কত কিছু দেখেছি, অ্যানাটমি, লাশ, কিন্তু ভয় তো পাইনি আর ভুলভাল ভাবনাও আসেনি। তাহলে এখন হচ্ছেটা কি? এইসব এত জলদি আমার সাথে হয়ে যায়, আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আর অনেকটাই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ি। মুসা আর আলমগীর আমাকে দেখে ক্লিনিকে যাবার জন্য পা বাড়াতে গেলে আমিও তাদের সাথে ক্লিনিকে যাব বলে জানাই, আর আমি এক মুহূর্ত এখানে থাকতে চাচ্ছিলাম না। ওদের অনেক বারণ করার পরেও আমি ওদের ক্লিনিকে চলে যাই। ক্লিনিকে গিয়ে আমি আমার চেম্বারে বসে আমার মাকে একটা ফোন দিয়ে সব ঘটনা জানাই, আর আমার মা আমার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেন আমার কোমরে বাঁধা তাবিজটা আছে কিনা। বলে রাখা ভালো যে খুব ছোটবেলায় কিছু সমস্যার কারণে আমার কোমরে আমার মা কোনো এক হুজুরের কাছ থেকে নিয়ে আসা তাবিজ বেঁধে দিয়েছিলেন। তখন মোটামুটি ছোট থাকার ফলে ওই সমস্যাগুলির কথা আমার জানা ছিল না। আমার মা আমাকে তাবিজের কথা জিজ্ঞেস করলে আমি আমার কোমরে হাত দিয়ে দেখি আমার কোমরে কোনো তাবিজ বা সুতা কিছুই ছিল না। আমার তখন মনে হলো বেশ কিছুদিন আগে গোসল করার সময় তাবিজের সুতা অনেক দিন কোমরে থাকার ফলে নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিল, তাই আমি সেই তাবিজ আর সুতো খুলে আমার বাথরুমের একপাশে রেখে দিয়েছিলাম, কিন্তু মনের ভুলে আর তাবিজটা পরাই হয়নি। আমি আমার মাকে এই কথা জানালে উনি আমাকে অনেক বকাঝকা করেন আর বলেন উনি আমার বাবাকে নিয়ে গ্রামে আসবেন আজকেই। আমি আমার মাকে বলি যে ওনাদের আসার দরকার নেই, আমি বাড়ি যাব। কিন্তু আমার মা আমাকে বলেন খবরদার আমি যেন একবারও আসার কথা ভুলেও চিন্তা না করি। এই বলে আমার মা ফোন কেটে দেন। মায়ের কথা শেষ করে আমি ভাবছিলাম যে মা এভাবে রিয়্যাক্ট করলেন কেন, কেনই বা এই তাবিজ এত জরুরি, আমি যেতে চাইলে এত কড়া ভাষায় মানাই বা কেন করবেন? এসব ভাবতে ভাবতে চেয়ারে বসে আমি টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমি 3জন লোক একটা মরুভূমির মতো জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। তারা আমার সামনে হাঁটছেন আর আমি পেছনে পেছনে। তাদের মাঝে 2জন পুরুষ আর একজন মহিলা। হেঁটে হেঁটে কিছু দূর যাবার পর মরুভূমির মাঝে একটি জায়গায় গোল বৃত্তাকার একটি ছায়া দেখতে পেলাম আমরা। আমি স্বপ্নের মাঝেই ভাবছিলাম মরুভূমির মাঝে ছায়া কিভাবে আসতে পারে। হঠাৎ সেই 3জন লোক পেছন ফিরে আমার দিকে তাকালেন আর একসাথে বলতে লাগলেন, আজ শুক্রবার, আমরা জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, কিন্তু তুমি এই ছায়ার ভেতরেই থাকবে, তুমি আর এগোতে পারবে না, তোমার সাথে আমাদের যাত্রা এখানেই শেষ। এই বলে ওনারা চলে যাচ্ছিলেন। আমি ওনাদের চেহারা দেখে 3জনের মাঝে 2জনকে চিনতে পারলাম, কারণ ওনাদের মাঝে একজন ছিলেন আমার মা, আরেকজন আমার বাবা, আরেকজন ছিলেন একজন বৃদ্ধ লোক। উনি আমাকে বললেন, বাবা, আমার আর কিছুই করার নাই, আমাকে মাফ করে দিও, আল্লাহর দরবারে ক্ষমা চাইবো কিছু না করতে পারার জন্য। ওনার কথা শেষ করে চলে যাচ্ছিলেন, আর আমি ওনাদের সাথে যেতে চাইলেও পারছিলাম না, কারণ আমার পা চলছিল না আর আমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি চিৎকার করার চেষ্টা করতে লাগলাম সমস্ত শক্তি দিয়ে। হঠাৎ আমার ঘুম ভাঙলো ক্লিনিকের এক নার্সের ধাক্কায়। উনি আমাকে বললেন আমি নাকি ঘুমের মাঝে চিৎকার করছিলাম। আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় রাত হয়ে গেছে। আমি আমার মোবাইল ফোন হাতে নিয়ে দেখি আমার মোবাইলে 17টা মিসড কল আমার ফোনে ভাসছিল। আমি তড়িঘড়ি করে বাবাকে ফোন দেই, আর আমার বাবা আমার উপর রাগ করে অনেক কথা শোনালেন আর এও বললেন ওনারা 30 মিনিটের মাঝে ক্লিনিকে পৌঁছে যাবেন। আমি অপেক্ষা করতে লাগলাম, আর কিছুক্ষণ পর মা ও বাবা এলেন ক্লিনিকে। ওনাদের সাথে একজন বৃদ্ধ হুজুর ছিলেন। আমি হুজুরের চেহারা দেখে নিজেকে সামলাতে পারছিলাম না, কারণ সেই হুজুরের চেহারাটি ছিল আমার স্বপ্নে দেখা সেই 3জন ব্যক্তির মাঝের তৃতীয় ব্যক্তিটির মতো। নিজেকে কিছুটা সামলে নিয়ে আমি হুজুরকে সালাম দিয়ে বলি যে ওনাকে আমি স্বপ্নে দেখেছি একটু আগে। উনি আমাকে জিজ্ঞাসা করলেন আমি ঠিক ঠিক কি দেখেছি স্বপ্নে।
আমি ওনাকে আমার স্বপ্নের কথা বললে ওনার চেহারায় কেমন একটা কালো ছাপ পড়ে গেল। উনি কিছু না বলে আমার মা বাবার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়লেন। আমার মা কাঁদো কাঁদো কণ্ঠে হুজুরকে বললেন, আমার ছেলেকে বাঁচান হুজুর। আমার বাবা সব শুনছিলেন এতক্ষণ। হঠাৎ উনি আমার দিকে তাকিয়ে আমার গালে জোরে একটা চর বসিয়ে দিলেন। তুই তাবিজ কেন খুললি? তুই তাবিজ কেন খুললি? আর কয়েক বছর পর খুললে কি হতো? এই বলে আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমার বাবার কান্না শুনে মুসা আমাদের দিকে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কিন্তু ওকে আমরা কেউ কিছু বলতে পারলাম না। ও আমার বাবাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এরপর আমরা বাসায় ফিরে যাই। বাসায় ফেরার এতটা পথে আমি আমার বাবা মা এবং হুজুর কেউ একটা শব্দও বিনিময় করিনি। কিন্তু আমার কানের কাছে বারবার কিছু শব্দ ভেসে আসছিল। কিরে, সময় তো শেষ তোর, আমার কাছে আয়, দাদির মতো আয়, দাদির মতো আয়, দাদির মতো। এই বলে আস্তে আস্তে শব্দগুলো ক্ষীণ হয়ে আসছিল। আমি আমার বাবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম উনি আমাকে কিছু বলছিলেন কিনা। উনি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে কেঁদেই যাচ্ছিলেন আর কেঁদেই যাচ্ছিলেন। আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরতেই দেখি গ্রামের বেশ কিছু মানুষ আমার বাসার সামনে আমার জন্য রাতের খাবার রান্না করে নিয়ে বসে আছে। আমার মা বাবাকে দেখে ওনারা আমার মা বাবার জন্য খাবার রান্না করতে চলে যান। ভাবুন, গ্রামের মানুষরা কতটা ভালো হয়। যাই হোক, বাসায় ফিরে পানি খেয়ে আমার বাবা মার সাথে কথা বলে হুজুর বাইরে চলে গেলেন। একটু পর বাইরে থেকে আজানের শব্দ ভেসে আসলো, কিন্তু গ্রামের মসজিদ ছিল অনেক দূরে। তাহলে এখানে আজানের শব্দ? বুঝতে বাকি রইল না এটা সেই হুজুরের কাজ। এরপর ঘরের চারপাশে কিছুটা মাটিতে পোতার আওয়াজ শুনতে পাই আর সূরা বাকারার আয়াত শুনতে পাই। প্রায় ৩০ মিনিট বাইরে থাকার পরে হুজুর ফিরে এলেন আর আমরা সবাই আমাদের শোবার ঘরে বসেছিলাম। এর কিছুক্ষণ পর গ্রামের লোকেরা আরও খাবার রান্না করে আমাদের জন্য নিয়ে আসেন আর আমাদের কথা শুনে বসে পড়েন। তখন আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম ওটা কিসের তাবিজ ছিল আর কেনই বা তারা তাবিজটা খোলার ফলে এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আমার কথা শুনে আমার মা কাঁদছিলেন আর আমার বাবা আমার ছোটবেলার ঘটনা বললেন আমাকে। উনি বলছিলেন ছোটবেলায় আমার ওপর জিনের ছায়া ছিল, সেই জিনটির মালিক ছিলেন আমারই নিজের দাদু। বলতে লজ্জা লাগে তবুও বলি, আমার দাদু নাকি একজন কালো জাদুকর ছিলেন আর তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতি করে বেড়াতেন। আমার দাদু আমার বাবার জন্মের আগে থেকে এসব করতেন আর সেই কাজের মাধ্যমে আয় করা টাকা দিয়েই নাকি আমার বাবাকে লালন পালন করতেন। কিন্তু আমার দাদি একদিন ওনার এই কালো জাদুর ঘটনা জেনে যান আর উনি নিজের ছেলেকে হারামের টাকায় বড় করতে চান না বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন আমার বাবাকে নিয়ে। আর বাড়ি ফিরে সবাইকে দাদুর কথা জানান। বাসার মানুষ ক্রুদ্ধ হয়ে দাদুর বাড়িতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এর কিছুদিন পর নাকি আমার দাদি পাগল হয়ে গিয়েছিল আর মারা গিয়েছিল 5 মাসের মাথায়। উনি মারা যাবার আগে নাকি অদ্ভুত আচরণ করতেন। উনি নাকি চিরুনি দিয়ে নিজের চুল ছিঁড়তেন আর গোসল না করার ফলে মাথা থেকে চুলের সাথে উঠে আসা কি নাকি সব বেছে বেছে খেতেন। আর একদিন দেখা যায় আমার দাদি গায়ে পোকা হয়ে গিয়েছিল। অনেক কবিরাজি তদবির চলছিল আমার দাদির জন্য, কিন্তু উনি বাঁচেননি। একদিন ছনের ছাদের বাঁশের সাথে দড়ি পেঁচিয়ে সেটি গলায় দিয়ে আত্মহত্যা করেন আমার দাদি। আসলেই কি সেটা আত্মহত্যা ছিল নাকি অন্য কিছু? আমার দাদি মারা যাবার পর আমার বাবা তার খালার কাছে বড় হন। অনেক বছর কেটে যায়। আমার বাবা বিয়ে করেন আমার মাকে। বিয়ের 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। আর একদিন হঠাৎ গ্রামের বাড়িতে আমার দাদু কোথা থেকে যেন আমাদের কাছে আসেন। আমি তখন খুব ছোট, উঠোনে হামাগুড়ি দিয়ে খেলছিলাম। আমার বাবা মা ঘরের ভেতরে কাজ করছিলেন সবার সাথেই। হঠাৎ আমার কান্নার শব্দ শুনে ওনারা উঠোনে এসে দেখেন আমার দাদু আমাকে কোলে নিয়ে আমার মাথায় কালো রঙের তিলক লাগিয়ে আমার কানের কাছে কি যেন পড়ছিলেন। আমার বাবা এটা দেখে আমাকে জোর করে দাদুর কোল থেকে নিয়ে আমার দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেন। আমার দাদু খুব ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে বলেছিলেন, তুইও তোর মায়ের মতো আমার সাথে দুর্ব্যবহার করলি। আমার ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুললি। আমার কাছ থেকে আমার ছেলেকে সরানোর জন্য তোর মাকে কি করেছি দেখেছিলি তুই? এবার তোর কাজের জন্য তোর কাছ থেকে তোর ছেলে কেড়ে নেব আমি। দেখবি ছেলে হারানোর কি যন্ত্রণা। তোর মায়ের মতো করে তোর ছেলেকেও নিয়ে যাব, পারলে আমাকে আটকাস তোরা। এই কথা বলে আমার দাদু নাকি সেখান থেকে চলে যান। আমার পরিবারের বাকি সদস্যরা নাকি আমার দাদুকে ধরতে গেলে আমার বাবা বলেন যে যত যাই হোক তিনি হচ্ছেন বাবা,
আর বাবাকে কিছু করে পাপের ভার নাকি তিনি অর্থাৎ আমার বাবা বহন করবেন না। কিন্তু দাদুর কথা শুনে আমার বাবা ঘাবড়ে গেলেও নাতির কোনো ক্ষতি দাদু করবেন না এই ভেবেই আমার বাবা বিষয়টি ভুলে যান। কিছুদিন পর থেকে নাকি আমার আচরণের পরিবর্তন আসে। অকারণে ঘন্টার পর ঘন্টা আমি কাঁদতাম, আর রাতের বেলা মাঝে মাঝে আমাকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু সকালে পাশের বাড়ির বাঁশঝাড়ের সামনে নাকি আমাকে পাওয়া যেত। এসব দেখে ভয়ে আমার বাবা আমাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে যান। ইমাম সাহেব বলেন আমার দাদু নাকি খুব নিকৃষ্ট একটি কাজ করেছেন, আমার ওপর নাকি জিন চালান দিয়েছেন। আমার বাবা এসব শুনে ভাবতে লাগলেন যে একজন দাদু কিভাবে তার এত ছোট নাতির সাথে এই সমস্ত কাজ করতে পারে। এরপর এর প্রতিকার চাইলে হুজুর কিছু কাজ করে সেই জিনকে হাজির করান এবং তাকে একটি বোতল পানি ভরে সেই বোতলের ভেতরে বন্দি করে ফেলেন। আর বোতল থেকে কিছু পানি একটা তাবিজের উপর লাগিয়ে দোয়া পড়ে ফুঁ দিয়ে আমার কোমরে তাবিজ বেঁধে দিলেন এবং বললেন 30, অর্থাৎ আমার বয়স 30 হবার আগে যেন এই তাবিজ না খোলা হয়। যদি খোলা হয় তো এই জিন বোতল থেকে মুক্ত হয়ে যাবে। খুবই নিকৃষ্ট কালো জাদু হবার ফলে জিনটা খুব শক্তিশালী ছিল, তাই তাকে একেবারে নিধন করা যায়নি, আর একে নিধন করার ক্ষমতাও নাকি হুজুরের ছিল না। আমার বাবার কাছ থেকে এসব শুনে আমি যেন আকাশ থেকে পড়ি, আর আমার নিজের জীবনে কি হবে তা না ভেবে আগে এটা ভাবি যে আমার দাদু কিভাবে পারলেন এই জঘন্য কাজ করতে। আমি যখন ভাবছিলাম তখন হুজুর বললেন এখন কিছু করা একেবারে অসম্ভব। এই জিন আমাকে সেদিন রাতের বেলা অর্থাৎ যেদিন আমি আমার বিছানায় মশারিটা নিয়ে শুয়েছিলাম সেদিন রাতের বেলা যে পানি খাইয়েছিল সেটির ফলে আমার সাথে সে জড়িয়ে গেছে। আর এই গ্রামের যেই বাঁশঝাড়ে আমি পড়েছিলাম রোগী দেখতে গিয়ে সেই বাঁশঝাড়ে তার বাস এখন। বাড়ি বন্ধ করে আজান দেওয়ার সময় হুজুর সেটা বুঝতে পারছিলেন, তাই আমাকে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতে বললেন। সেদিন রাত্রে আমাদের কারো ঘুম হয়নি। আমি আমার ঘরে ঘুমানোর সময় আমার মা বাবা আমার ঘরে এসে কাঁদতে লাগলেন। হঠাৎ উনি কেন কাঁদছেন জিজ্ঞেস করতেই উনি বললেন ঘুমের মাঝে কেউ ওনাকে বলছিল খুব ক্ষীণ আর ফিস ফিস সুরে, আয় আয় দেখে যা, ছেলেকে শেষবার দেখে যা, আয় দেখে যা। এরপর আস্তে আস্তে ফিসফিস আওয়াজ রাগান্বিত আওয়াজে পরিণত হয়। আমার কাছে বাধা দিবি? তোর ছেলের বাবাকে জিজ্ঞেস কর ওর মায়ের সাথে কি হয়েছিল, দেখে যা, আয়। এসব শুনে আমার মায়ের ঘুম ভাঙার পর উনি ঘরে এসে আমাকে সব বলেন আর অঝরে কাঁদতে থাকেন। এই বলে আবরার সাহেব দীর্ঘশ্বাস ফেলে আমাদের বললেন যে এখন ওনার মা বাবা বাড়িতে নাকি ওনার জিনিসপত্র গোছাচ্ছিলেন সেখান থেকে চলে যাবেন বলে, আর উনি কাজের এক ফাঁকে দোকানে এসে বসছিলেন কারণ ওনার মন বাড়িতে টিকছিল না। আবরার সাহেবের বাসায় নাকি সেই চায়ের দোকানের লোকটাও ছিল সেদিন রাতে। উনি আমাদের ঘটনাটি বলতে চাননি কারণ একজন ডাক্তার হয়ে আমাদের মতো বিজ্ঞানমনা ব্যক্তিদের এই ঘটনা বললে আমরা যদি ওনাকে পাগল ভাবি, আর উনি ঘটনাটি মূল দোষী ওনার নিজের দাদু হওয়ায় ঘটনাটি বলতে অস্বস্তি বোধ করছিলেন। আবরার সাহেবের কথা শুনতে শুনতে কখন যে পরন্ত বিকেল হয়ে গিয়েছিল আমি আর জনি সেটা খেয়াল করতে পারিনি। আমাদের খেয়াল ফেরে আমার আম্মুর ফোন কলে। আমার আম্মু ফোন করে জিজ্ঞেস করেন যে আমি কোথায় আর বাসায় কেন আসছি না। আমি 2 ঘন্টার মধ্যে ফিরছি জানিয়ে ফোন রেখে দিয়ে সেখান থেকে জনিকে নিয়ে রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। ফেরার আগে আবরার সাহেবকে আমি বা জনি কেউ কিছু বলতে পারিনি, কারণ আমরাও রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম এই লোমহর্ষক ঘটনাটি শুনে। এরপর আবরার সাহেবের মোবাইল নাম্বার নিয়ে আমি আর জনি চায়ের বিল পরিশোধ করে সেখান থেকে উঠে পড়ি। ফেরার সময় আবরার সাহেবের ভয় মাখা মুখ দেখে আমার খুব খারাপ লাগছিল। আমি একজন ব্ল্যাক ম্যাজিকের ভিকটিম, আমি জানি কেমন লাগে এই অনুভূতিগুলো। বাসায় ফেরার জন্য গাড়িতে উঠে আমি শুধু একটা কথাই ভাবছিলাম, কারণ নিজের আপন রক্ত কিভাবে এই কাজ করতে পারে, আর সে যদি হয় নিজেরই দাদু, কিভাবে পারে মানুষ এত নিষ্ঠুর হতে। বাসায় ফিরে আবরার সাহেবের সাথে এরপর কি হয়েছিল ভাবছিলাম আমরা। উনি কি পেরেছিলেন এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে? কি হয়েছিল ওনার সাথে? এখন কেমনই বা আছেন তিনি? ওনাকে আমরা ফোন করতে চাচ্ছিলাম, কিন্তু ফোন করে কি বলবো আর কি জিজ্ঞেস করবো ভেবে না পাওয়ার কারণে কয়েকদিন আর ফোন করতে পারিনি, কারণ যার কষ্ট সেই বোঝে।
ফোন দিয়ে খামোখা সেই কষ্ট বাড়াতে চাইনি, কিন্তু জানার আগ্রহ কিছুতেই ত্যাগ করতে না পারায় কিছুদিন পর আমি আর জনি আবরার সাহেবের ফোনে ফোন করেছিলাম, কিন্তু ওনার মোবাইল ফোন বন্ধ ছিল। এর মাঝে বহুবার ফোন করেও নাম্বার বন্ধ পেয়েছি। লাস্টবার যখন ফোন করেছিলাম, একজন ভদ্রলোক ধরেছিলেন আর বলেছিলেন যে আবরার সাহেব নামে উনি কাউকে চেনেন না, আর এই সিমটি উনি কয়েক মাস আগে কাস্টমার সার্ভিস থেকে নিয়েছেন নতুন সিম হিসেবে। এরপর আর কখনো ওনার সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি। জনিদের পরিবারের সাথে পরিচিত হবার কারণে আমি জনিকে বলেছিলাম যেন আবরার সাহেবের পরিবারের খোঁজ নেয় সে, কিন্তু সে আমাকে জানিয়েছিল অনেক চেষ্টা করেও তাদের পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি। এই ছিল আজকের মতো ঘটনা। কিছু ঘটনার শেষ প্রান্তে আমরা কখনোই পৌঁছাতে পারি না। অমীমাংসিত কিছু জিনিস আমাদের এই জীবনে রয়েই যায়। এই যেমন জিন জাতি কেন মানুষের পেছনে লেগে থাকে, এর কোনো এক্সপ্লেনেশন নেই। কালো জাদুই বা মানুষ কেন করে, কি লাভ আর অন্যের ক্ষতি করে, এর কোনো ব্যাখ্যা আছে? না, নেই। থাকলে সেটি আমার জানা নেই। কারো জানা থাকলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এতটা সময় আমাদের ঘটনাটি শোনার জন্য। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি আর কতটা ভয় লেগেছে ঘটনাটিতে আমি জানি না। কতটুকু ভয় ছিল সেই বিচারটা লিসেনারদের কাছেই ছেড়ে দিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আবারও ক্ষমা প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাবিত ফ্রম ময়মনসিং। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই গল্পটি এখানেই শেষ, কিন্তু সত্যি বলতে কিছু কিছু ঘটনা কখনো শেষ হয় না, কারণ এই গল্পটা শোনার পর তোমার হয়তো আজ রাতটা আগের মতো আর থাকবে না। যদি এখনও তোমার চারপাশটা অস্বাভাবিকভাবে চুপচাপ লাগে, তাহলে সাবধান, কারণ অন্ধকারে সবসময় তোমায় কেউ না কেউ শুনছে। আমি আবারও ফিরে আসব কোনো ভয়ঙ্কর এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।